ভাবুন তো, আপনি একটি অন্ধকার গুহার মুখে দাঁড়িয়ে আছেন। গুহার ভেতরে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো লুকানো আছে, আপনার সাফল্য, আপনার স্বাধীনতা, আপনার স্বপ্নের জীবন। কিন্তু গুহার প্রবেশপথে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে এক বিশাল দানব। সেই দানবটির নাম অপেক্ষা। সে আপনাকে বলছে, এখনো সময় হয়নি, আর একটু অপেক্ষা করো, যখন তোমার ভালো লাগবে তখন যেও। আর আপনি বছরের পর বছর সেই গুহার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। নমস্কার, আমি রোহিত, এবং আজ আমরা শুরু করছি এমন একটি যাত্রা যা আপনার অপেক্ষার পালা শেষ করবে। আমরা আলোচনা করছি গ্রেগ ক্রেচের লেখা যুগান্তকারী বই দি আর্ট অফ টেকিং অ্যাকশন নিয়ে। আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাটি কি জানেন? মিথ্যাটি হল কাজ করার জন্য আমাদের অনুপ্রাণিত বা মোটিভেটেড হতে হবে। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আমাদের মুড ভালো থাকলে আমরা ভালো কাজ করি। কিন্তু এই বইয়ের ভিত্তি দাঁড়িয়ে আছে জাপানিজ মরিতা থেরাপির ওপর, যা এই ধারণাটিকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। মরিতা থেরাপির জনক ডক্টর শমা মরিতা 1920-র দশকে একটি বৈপ্লবিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অনুভূতির কোনো বিশ্বাস নেই, এটি আবহাওয়ার মতো পরিবর্তনশীল। একটু গভীরভাবে চিন্তা করুন। সকালে ঘুম থেকে ওঠার সময় আপনার বিছানা ছাড়তে ইচ্ছে করে না, বাইরে বৃষ্টি পড়লে কাজে যেতে ইচ্ছে করে না, বস বকাবকি করলে ফাইলটা খুলতে ইচ্ছে করে না। আপনি যদি আপনার ইচ্ছে বা মুডের উপর নির্ভর করে চলেন, তবে আপনি জীবনের 50% সময়ই নষ্ট করে ফেলবেন। পাশ্চাত্যের সাইকোলজি বা ওয়েস্টার্ন সেলফ হেল্প গুরুরা বলেন, নিজের মুড ঠিক করো, পজিটিভ চিন্তা করো, তারপর কাজ করো। কিন্তু জাপানিজ উইজডম বা প্রাচ্যের জ্ঞান বলে, তোমার মুড যেমনই থাক, হতাশ, ক্লান্ত বা বিরক্ত, সেটাকে সাথে নিয়েই কাজ শুরু করো। ধরা যাক একজন অলিম্পিক দৌড়বিদ। যেদিন ফাইনাল রেস, সেদিন কি তার ভয় করে না? অবশ্যই করে। তার হাত পা কাঁপে, পেটের ভেতর অস্বস্তি হয়। কিন্তু সে কি বলে, আজ আমার নার্ভাস লাগছে, আজ দৌড়াবো না? না, সে তার ওই নার্ভাসনেস বা ভয়কে পকেটে নিয়েই ট্র্যাকে নামে এবং দৌড় শুরু করে। বইটিতে লেখক বলছেন, আমরা প্রায়ই বলি, আমি এখন ডিপ্রেশনে আছি, তাই কাজ করতে পারছি না। কিন্তু সত্যটা উল্টো। আপনি কাজ করছেন না বলেই আপনি ডিপ্রেশনে আছেন। নিষ্ক্রিয়তা বা ইনঅ্যাকশন হল মানুষের মনের সবচেয়ে বড় বিষ। আমাদের মস্তিষ্ক বিবর্তনের মাধ্যমে এমনভাবে তৈরি হয়েছে যাতে সে আমাদের নিরাপদ রাখতে চায়। কোনো নতুন কাজ, কোনো বড় চ্যালেঞ্জ, এগুলো মস্তিষ্কের কাছে বিপদ বা থ্রেট। তাই যখনই আপনি নতুন কিছু করতে চান, আপনার ব্রেন আপনাকে থামিয়ে দেয়। সে অজুহাত তৈরি করে, আগামীকাল থেকে করব, এখনও আমি প্রস্তুত নই। একে বলা হয় রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। কিন্তু এই প্রতিরোধের ঔষধ কি? ঔষধ হল অ্যাকশন ওরিয়েন্টেড লিভিং। আপনাকে মেনে নিতে হবে যে কাজ শুরু করার আগে অস্বস্তি হবেই। সেই অস্বস্তিকে তাড়ানোর চেষ্টা করবেন না, তাকে পাশে বসিয়ে রাখুন এবং নিজের হাত পা নাড়াতে শুরু করুন। আজকের এই প্রথম পর্ব শেষ করার আগে আমি চাই আপনি নিজেকে একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আসলেই কাজটা করতে চাই, নাকি আমি শুধু কাজটা করার স্বপ্ন দেখতে পছন্দ করি? স্বপ্ন দেখা সহজ, কিন্তু ঘাম ঝরানো কঠিন। আপনি কি জানেন, অধিকাংশ মানুষ মৃত্যুর আগে তাদের করা ভুলগুলোর জন্য অনুতাপ করে না, তারা অনুতাপ করে সেই কাজগুলোর জন্য যা তারা ভয়ে শুরুই করেনি। আগের পর্বে আমরা জেনেছি অনুভূতির দাস না হতে, কিন্তু আজ আমরা জানব আমাদের দ্বিতীয় শত্রুর কথা, যার নাম অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। একটি পুকুর পাড়ে 5টি ব্যাঙ বসেছিল। 4টি ব্যাঙ সিদ্ধান্ত নিল যে তারা জলে ঝাঁপ দেবে। এখন বলুন তো, পাড়ে আর কয়টি ব্যাঙ অবশিষ্ট আছে? গণিত বলবে 1টি, কিন্তু জীবন বলবে এখনও 5টি ব্যাঙই বসে আছে। কারণ সিদ্ধান্ত নেওয়া আর কাজ করা এক বিষয় নয়। আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করি পরিকল্পনা করতে, ভাবতে এবং বিশ্লেষণ করতে, কিন্তু দিন শেষে ফলাফল হয় শূন্য। লেখক গ্রেগ ক্রেচ বলছেন, আমাদের সমস্যা হলো আমরা রেডি এম ফায়ার পদ্ধতিতে বিশ্বাসী। আমরা লক্ষ্য ঠিক করি, তারপর নিখুঁত হওয়ার জন্য দিনের পর দিন এম বা নিশানা করতে থাকি, কিন্তু ফায়ার বা গুলি আর চালানো হয় না। আমরা ভাবি, আগে আমি বিষয়টা নিয়ে আরও একটু পড়াশোনা করি, আগে আমি আরও টাকা জমাই, আগে আমি আরও আত্মবিশ্বাসী হই। কিন্তু জাপানিজ সাইকোলজি বলে, অ্যাকশন ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ডাজন্ট ক্রিয়েট অ্যাকশন। অর্থাৎ আপনি কাজ করলেই আত্মবিশ্বাস আসবে, ঘরে বসে ভাবলে কেবল দুশ্চিন্তাই বাড়বে। বইটিতে একটি দারুণ উদাহরণ আছে।
একজন লেখক তার বই লেখার জন্য 1 বছর ধরে প্লট সাজাচ্ছেন, চরিত্রের নাম ঠিক করছেন, কিন্তু এক লাইনও লেখেননি। অন্যদিকে আরেকজন লেখক প্রতিদিন সকালে উঠে বাজে বা ভালো যা মনে আসে তাই 1 পৃষ্ঠা করে লিখছেন। 1 বছর পর প্রথম লেখকের কাছে আছে কেবল কিছু পরিকল্পনা, আর দ্বিতীয় লেখকের কাছে আছে 365 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি। এখানেই পার্থক্য তৈরি হয়। আমরা যখন চিন্তা করি তখন আমরা সমস্যার সব নেতিবাচক দিকগুলো দেখতে পাই। যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, এই চিন্তাগুলো আমাদের ব্রেনের অ্যামিগডালা অংশকে উত্তেজিত করে এবং আমাদের ফ্রিজ রেসপন্স বা জমে যাওয়া অবস্থায় নিয়ে যায়। তাহলে উপায় কি? চিন্তা কি বন্ধ করা সম্ভব? না, মন তার কাজ করবেই, কিন্তু সমাধান হলো লিড উইথ দ্য বডি বা শরীর দিয়ে নেতৃত্ব দেওয়া। যখন আপনার মন বলবে বিছানা থেকে উঠিস না, তখন মনের সাথে তর্ক করবেন না, শুধু আপনার পায়ের পাতাটা মাটিতে ফেলুন এবং উঠে দাঁড়ান। একবার শরীর নড়তে শুরু করলে মন বাধ্য হয়ে শরীরকে অনুসরণ করবে। একে বলা হয় সাইকোলজিক্যাল মোমেন্টাম। ভাবুন তো, আপনি যখন ঘর পরিষ্কার করতে যান, প্রথম 5 মিনিট খুব বিরক্ত লাগে, মনে হয় ধুর এত কাজ। কিন্তু 10-15 মিনিট কাজ করার পর আপনি হঠাৎ খেয়াল করেন যে আপনি কাজটা উপভোগ করছেন, আপনি আরও পরিষ্কার করতে চাইছেন। কি হলো এখানে? কাজ আগে এলো, তারপর মুড বা অনুভূতি পরিবর্তন হলো। আজকের টাস্ক হলো মাইক্রো মুভমেন্ট বা অতি ক্ষুদ্র নড়াচড়া। আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে ভয় পান, তবে সেই প্রজেক্টের কথাই ভুলে যান। শুধু ভাবুন, আমি এখন ল্যাপটপটা খুলব, ব্যাস এটুকুই। ল্যাপটপ খোলার পর ভাবুন, আমি শুধু টাইটেলটা লিখব। আমরা প্রায়ই পাহাড়ের উচ্চতা দেখে ভয় পাই এবং আরোহণ শুরু করি না। কিন্তু যারা পর্বত জয় করে তারা শিখরের দিকে তাকায় না, তারা তাকায় তাদের ঠিক পরের পদক্ষেপের দিকে। কিন্তু এই ছোট পদক্ষেপগুলো কিভাবে বড় সাফল্য নিয়ে আসে এবং কেন আমরা ছোট কাজ করতে লজ্জা পাই? এর উত্তর লুকিয়ে আছে জাপানিজ কাইজেন দর্শনে, যা আমরা বিস্তারিত জানব আমাদের 3য় পর্বে। সেই পর্বটি মিস করবেন না, কারণ সেটি আপনাকে শেখাবে কিভাবে অলসতাকে চিরতরে বিদায় জানাতে হয়। 3য় পর্বে আমরা এখন জানি যে শরীর দিয়ে কাজ শুরু করতে হয়, কিন্তু অনেক সময় লক্ষ্য বা গোল এত বড় হয় যে শরীর নড়তেই চায় না। একে বলা হয় ওভারওয়েলম বা কাজের চাপে পিষ্ট হওয়া। ধরুন আপনাকে বলা হলো আজ আপনাকে পুরো বাড়িটি রং করতে হবে। শুনেই আপনার ক্লান্তি লাগবে, আপনি কাজ শুরুই করবেন না। কিন্তু যদি বলা হয় আজ আপনাকে শুধু দরজার হাতলটি রং করতে হবে, আপনি হাসি মুখে সেটা করবেন। এখানেই আসে জাপানের জাদুকরী কনসেপ্ট কাইজেন। কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালো, অর্থাৎ ভালোর জন্য ছোট পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাদের হাতে বড় ইন্ডাস্ট্রি গড়ার মতো রিসোর্স ছিল না। তখন তারা এই দর্শনটি গ্রহণ করে, প্রতিদিন সামান্য উন্নতি। টয়োটা কোম্পানি এই পদ্ধতির মাধ্যমেই আজ বিশ্বের অন্যতম সেরা কোম্পানি। আমাদের ব্যক্তিগত জীবনে কাইজেন কিভাবে কাজ করে? লেখক বলছেন, আপনি যখন বড় কোনো পরিবর্তন আনতে চান, আপনার মস্তিষ্ক ভয় পায়। মস্তিষ্ক স্থিতাবস্থা বা কমফোর্ট জোন পছন্দ করে। কিন্তু যখন পরিবর্তনটি এত ছোট হয় যে মস্তিষ্ক সেটাকে ধর্তব্যেই আনে না, তখন আপনি সহজেই কাজটা করে ফেলতে পারেন। ধরা যাক আপনি ব্যায়াম করতে চান, কিন্তু সময় পাচ্ছেন না বা অলসতা লাগছে। কাইজেন মেথড বলে, জিমে যাওয়ার দরকার নেই, দিনে মাত্র 1টা পুশ আপ দিন। হ্যাঁ, মাত্র 1টা। আপনার মনে হতে পারে 1টা পুশ আপ দিয়ে কী হবে? এখানে উদ্দেশ্য শরীর তৈরি করা নয়, এখানে উদ্দেশ্য হলো অভ্যাস তৈরি করা বা নিউরাল পাথওয়ে তৈরি করা। যখন আপনি প্রতিদিন 1টা করে পুশ আপ দেবেন, 10 দিন পর আপনার মনে হবে মেঝেতে যখন নামলামই 5টা করেই ফেলি। এভাবেই 1 থেকে 5, 5 থেকে 10, আপনার অজান্তেই আপনি অ্যাথলিট হয়ে উঠবেন। বইটিতে উল্লেখ করা হয়েছে, ছোট পদক্ষেপের শক্তি হল এটি আমাদের ব্যর্থ হওয়ার ভয়কে হত্যা করে। 1 মিনিট বই পড়া কোনো কঠিন কাজ নয়, তাই আপনি ব্যর্থ হওয়ার ভয় পান না। আর একবার ভয় কেটে গেলে আপনি অপ্রতিরোধ্য। আজ আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি, দ্য 1 মিনিট রুল। আপনার এমন কোনো কাজ যেটা আপনি অনেক দিন ধরে ফেলে রেখেছেন, সেটা আজ মাত্র 1 মিনিটের জন্য করুন। ঘর গোছাতে চান, মাত্র 1 মিনিট গোছান। বই লিখতে চান, মাত্র 1 মিনিট লিখুন। ধ্যান করতে চান, মাত্র 1 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। 60 সেকেন্ড পর আপনি থামতে পারেন, কিন্তু আমার গ্যারান্টি হলো আপনি থামবেন না। কারণ নিউটনের গতির সূত্র বলে, গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়।
সবচেয়ে কঠিন কাজ হল রকেটের উৎক্ষেপণ। একবার মহাকাশে গেলে সে এমনিতেই ভেসে থাকে। কাইজেন হল সেই জ্বালানি যা আপনাকে মাটি থেকে শূন্যে ভাসাবে। কিন্তু সমস্যা হলো আমরা শুরু তো করি, কিন্তু ধরে রাখতে পারি না। দুদিন পর আবার সেই আগের রুটিনে ফিরে যাই। কেন আমাদের ফোকাস নষ্ট হয়? কেন আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সমাধান নিয়ে আসছি আমাদের চতুর্থ পর্বে। পরের পর্বটি তাদের জন্য যারা শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না। চতুর্থ পর্ব। আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি, ছোট পদক্ষেপ নেওয়াও শিখেছি। এখন যুদ্ধের সবচেয়ে কঠিন পর্যায়, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। আপনি জিমে ভর্তি হলেন, 3 দিন গেলেন, তারপর 1 সপ্তাহ গ্যাপ। আপনি ডায়েট শুরু করলেন, 2 দিন পর বিরিয়ানি খেয়ে ফেললেন। আমরা কেন ছিটকে পড়ি? কারণ ডিস্ট্র্যাকশন বা মনোযোগের অভাব। বর্তমান যুগে আমাদের মনোযোগের সময়সীমা বা অ্যাটেনশন স্প্যান গোল্ড ফিশের চেয়েও কমে গেছে। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, ইমেল সবাই আপনার সময়ের ভাগ চায়। দি আর্ট অফ টেকিং অ্যাকশন বইটিতে এই সমস্যা সমাধানে একটি বিশেষ জাপানিজ পদ্ধতির কথা বলা হয়েছে, যার নাম নাইকান বা আত্মপর্যবেক্ষণ। নাইকান আমাদের শেখায় নিজের দিকে তাকানো। আমরা প্রায়ই অভিযোগ করি, আমার সময় নেই, পরিবেশ ভালো না, মানুষ আমাকে সাহায্য করছে না। নাইকান আমাদের 3টি প্রশ্ন করতে বলে। 1. আজ আমি অন্যের কাছ থেকে কি পেয়েছি? 2. আজ আমি অন্যকে কি দিয়েছি? 3. আজ আমি অন্যের জন্য কি সমস্যার সৃষ্টি করেছি? আপনি ভাবছেন এর সাথে কাজের সম্পর্ক কি? সম্পর্ক গভীর। যখন আপনি বুঝতে পারেন যে পৃথিবী আপনাকে কত কিছু দিচ্ছে, সূর্যের আলো, খাবার, অন্যের সাহায্য, তখন আপনার ভেতর একটি কৃতজ্ঞতা বোধ বা গ্র্যাটিটিউড তৈরি হয়। এই কৃতজ্ঞতা আপনাকে দায়িত্ববান করে তোলে। আপনি তখন সময় নষ্ট করতে লজ্জা পান। আপনি অনুভব করেন যে এই জীবনটা আমাকে দেওয়া হয়েছে কিছু করার জন্য, রিলস বা ভিডিও দেখার জন্য নয়। লেখক বলছেন, মাল্টিটাস্কিং হলো কাজের সবচেয়ে বড় শত্রু। আপনি যখন ভাবছেন আপনি একসাথে অনেক কাজ করছেন, আসলে আপনি কিছুই ঠিকমতো করছেন না। জাপানিজ জেন দর্শন বলে, when you eat, just eat, when you walk, just walk। কাজের সময় নিজেকে একটি টাইম বক্সে বন্দি করুন। ধরুন আগামী 25 মিনিট আপনার ফোন অন্য ঘরে থাকবে। এই 25 মিনিট আপনি কেবল রিপোর্ট লিখবেন। যদি ভূমিকম্প হয় তবুও আপনি উঠবেন না। অবশ্য নিরাপত্তার খাতিরে এটা রূপক অর্থে বলা। একে বলা হয় ডিপ ওয়ার্ক। ধারাবাহিক থাকতে গেলে আপনি হোঁচট খাবেনই, মাঝে মাঝে আপনি অলস হয়ে পড়বেন। বইটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না। ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। যদি কোনোদিন রুটিন ব্রেক হয়, নিজেকে গালি দেবেন না। নিজেকে বলুন, ঠিক আছে, আজ হয়নি, কাল আবার সূর্য উঠবে, কাল আমি আবার চেষ্টা করব। জাপানিজ প্রবাদ আছে, 7 বার পড়ে যাও, 8 বার উঠে দাঁড়াও। নানা করবিয়া ওকি। আসল সাফল্য এটা নয় যে আপনি কখনো পড়ে যাননি। আসল সাফল্য হল আপনি প্রতিবার উঠে দাঁড়িয়েছেন। আমরা শেষের পথে। আমাদের শেষ পর্বে আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে অমোঘ সত্য নিয়ে, মৃত্যু। কেন মৃত্যুকে মনে রাখলে আপনার আলসেমি 1 সেকেন্ডে উধাও হয়ে যাবে? কেন এই বইটি শেষ করার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না? জানতে হলে শুনুন আমাদের 5ম এবং অন্তিম পর্ব। আমাদের এই যাত্রার শেষ পর্বে আমরা কথা বলেছি সাইকোলজি নিয়ে, টেকনিক নিয়ে, কৌশল নিয়ে। কিন্তু আজ কথা বলবো জীবন এবং সময় নিয়ে। আপনি কি জানেন আপনার হাতে ঠিক কতটা সময় বাকি আছে? আমরা সবাই এমনভাবে জীবনযাপন করি যেন আমরা অমর। আমরা বলি, এখনো অনেক সময় আছে, কাজটা পরে করব। কিন্তু দ্য আর্ট অফ টেকিং অ্যাকশন বইয়ের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয়, মেমেন্টো মরি, বা মনে রেখো তোমাকে মরতে হবে। নার্স ব্রনি ওয়ার, যিনি মৃত্যুশয্যায় থাকা রোগীদের সেবা করতেন, তিনি একটি বই লিখেছিলেন। সেখানে তিনি দেখিয়েছেন মৃত্যুর আগে মানুষের সবচেয়ে বড় আফসোস কি থাকে। কেউ বলে না, ইস, আমি যদি আরও বেশি টিভি দেখতাম, বা আমি যদি আরও বেশি ঘুমোতাম। তাদের আফসোস থাকে, আমি যদি অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার সাহস দেখাতাম। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আপনার জীবনের শেষ দিন হতো, তবে আপনি কি আপনার আজকের দিনটি নিয়ে গর্বিত হতেন? আপনি কি সেই কাজগুলো করেছেন যা আপনার জন্য জরুরি ছিল, নাকি ভয়ে, লজ্জায় বা অলসতায় পিছিয়ে এসেছেন?
বৌদ্ধ দর্শন এবং জাপানিজ কালচার আমাদের শেখায় সব কিছুই নশ্বর। এই যে সুযোগ, এই যে সময়, এই যে আপনার তারুণ্য, সব চলে যাচ্ছে, স্রোতের মতো সময় বয়ে যাচ্ছে। আপনি যদি আজ অ্যাকশন না নেন, তবে এই দিনটি আর কোনোদিন ফিরে আসবে না। লেখক গ্রেগ গ্রেচ আমাদের চ্যালেঞ্জ করছেন, ডোন্ট ওয়েট টু বি রেডি। আপনি কোনোদিন সম্পূর্ণ প্রস্তুত হবেন না, পরিস্থিতি কোনোদিন সম্পূর্ণ অনুকূলে থাকবে না। আপনার কাছে যা আছে, যেখানে আছেন, সেখান থেকেই শুরু করুন। আসুন শেষবারের মতো আমরা আমাদের শিক্ষার ঝুলিটা দেখে নিই। 1. অনুভূতির অপেক্ষা করবেন না, কাজ শুরু করুন, অনুভূতি এমনিতেই আসবে। 2. চিন্তা কম, কাজ বেশি। অতিরিক্ত বিশ্লেষণ প্যারালাইসিস তৈরি করে। শরীর দিয়ে কাজ শুরু করুন। 3. কাইজেন, পাহাড় ডিঙানোর দরকার নেই, শুধু ছোট ছোট নুড়ি সরাতে থাকুন। 1 মিনিটের জন্য হলেও কাজ করুন। 4. ধারাবাহিকতা, পড়ে গেলে আবার উঠুন, নিখুঁত হওয়ার চেয়ে কাজ শেষ করা জরুরি। 5. সময়ের মূল্য, জীবন সংক্ষিপ্ত, আপনার স্বপ্ন পূরণের সময় কাল নয়, সময় হলো আজ। এই অডিও বুকটি শেষ হওয়ার সাথে সাথেই আপনার আসল পরীক্ষা শুরু হবে। আপনি কি এই কথাগুলো শুনে ভুলে যাবেন, নাকি আজই এই মুহূর্তেই আপনার সেই ফেলে রাখা কাজটিতে হাত দেবেন? আপনার জীবনের স্ক্রিপ্ট অন্য কেউ লিখবে না। আপনিই লেখক, আপনিই পরিচালক এবং আপনিই নায়ক। সোচা বন্ধ করো, অ্যাকশন নেওয়া শুরু করো, কারণ দিন শেষে পৃথিবী আপনার পরিকল্পনা মনে রাখে না, পৃথিবী মনে রাখে আপনার কাজ। আমাদের সাথে এই দীর্ঘ যাত্রায় থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি পদক্ষেপ হোক সাহসিকতায় পূর্ণ, আপনার জীবন হোক আফসোস মুক্ত। ভালো থাকবেন এবং কাজ করতে থাকবেন।